আচ্ছা আমরা শুরু করে দিই না? আজকে ক্লাস 6 এ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো, আজকে সকালে কয়টা ক্লাস হয়েছে? আজকে 2টা ক্লাস হয়েছে স্যার। 2টা না? কার কার? মেকানিক্যাল আর মিফতা স্যার। মিথ্যে কি নিছে? স্যার হিট ট্রান্সফার। ও কি হিট ট্রান্সফার করায় না মাস ট্রান্সফার করায়? স্যার হিট ট্রান্সফার প্রবলেম আছে স্যার। কাইনেটিক্স মাস ট্রান্সফার এটা স্যার আমাদের হেড স্যার নিচ্ছেন, আর হিট ট্রান্সফারটা মিথ্যা স্যার নেবেন। মাস ট্রান্সফার, আচ্ছা মাস ট্রান্সফারে তো ডিফিউশন আছে। এই মাস ট্রান্সফারে ডিফিউশন আছে না? ওইখানে কি পড়ায় কিছু ডিফিউশন? না স্যার, বুঝলো এখন ওই পার্টে যায় না, আপাতত বুঝলো স্যার ফ্লুইড ডাইনামিক্স পড়াচ্ছে। কিন্তু ওই ডিফিউশন কি আছে সিলেবাসে মাস ট্রান্সফারে? থাকার কথা স্যার। দেখেন এখন। আচ্ছা থাকলে থাক, না থাকলে না। আচ্ছা তাহলে আমরা এখনো ডিফিউশন আমরা এখনো শেষ করতে পারিনি, ঠিক আছে না? আজকে ডিফিউশনের মোটামুটি একটা কনক্লুশনে আসবো আমরা ডিফিউশন শেষ দিকে। তো আমরা তো এতক্ষণ ডিফিউশন দেখছি হলো এই বাল্ক বডিতে, ঠিক না? বাল্ক বডিতে দুই রকম ডিফিউশন হয়, একটা হলো তোমার ইন্টারস্টিশিয়াল আর আরেকটা হলো সাবস্টিটিউশন, ঠিক আছে না? সাবস্টিটিউশনাল আবার দুই রকম, একটা হলো ভ্যাকেন্সি নিজে চলতে পারে আর একটা হলো যে অ্যাটম নিজে চলতে পারে, ঠিক আছে না? এই দুইটা। আর আর ইয়া ছাড়া এরপরে আমরা ডিফিউশন দেখবো হলো এখন ধরো বাল্ক বডিতে যে ডিফেক্ট গুলা থাকে, এই ডিফেক্ট গুলাতে তোমার এই ডিফিউশন কেমনে হয়, ওটা কি তাড়াতাড়ি হয় না ওটা আস্তে আস্তে হয়, ওই জিনিসটা আমরা দেখবো। তো তোমার ইয়ার মধ্যে এই যে ম্যাটেরিয়ালের মধ্যে তোমার ডিফেক্ট তো থাকবেই, ঠিক না? জি স্যার। কি ধরনের ডিফেক্ট থাকে? নাসিম মাহমুদ স্যার বিভিন্ন ডিমেনশনাল, 1 ডিমেনশনাল, 2 ডিমেনশনাল, 3 ডিমেনশনাল, যেমন ভ্যাকেন্সি, তারপর গ্রেইন বাউন্ডারিজ, তারপর ভয়েডস, বিভিন্ন ধরনের ডিফেক্টস। আচ্ছা আমরা ওই ভ্যাকেন্সি তো দেখছি, ভ্যাকেন্সির মধ্যে কিভাবে হয় ওটা দেখছি। আর এখন বাকি রইল তোমার ডিসলোকেশন একটা ডিফেক্ট, আর আরেকটা হলো গ্রেইন বাউন্ডারি ডিফেক্ট। এই দুইটা ডিফেক্টের আমরা এখন ওই এই ডিফিউশনে তার অ্যাপ্লিকেশনটা দেখব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি শেয়ার করি। ঠিক আছে, তো ধরো ওই ছবি দেখা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে ধরো ওই যে, আচ্ছা এখানে ধরো ওই যে গ্রেইন আছে, নিচে একটা ফিগার গ্রেইন, আর গ্রেইনের উপরে একটা শীট, আলাদা শীট, ঠিক আছে? এইটার আমরা বলতেছি গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে? আর এই উপরে যে ছবিটা দেওয়া আছে, ঠিক না? গ্রেইন বাউন্ডারি থাকে এরকম, একটা ওরিয়েন্টেশনে আসনটা যে মিসম্যাচের কারণে একটা বাউন্ডারি হয়, ওইটা হলো গ্রেইন বাউন্ডারি, ঠিক না? তো যদি আমি এখন আলাদা আলাদা করিয়া ধরি এই যে এই ডিফিউশন ইকুয়েশন গুলা লিখি, তাহলে আমার ধরো উপরেরটা আমি আমি আমার কি এর জন্য কোয়ান্টিফিকেশনের জন্য আমি এই এখন গ্রেইনটা
আর গ্রেইন বাউন্ডারিটা আলাদা দুইটা ইয়াতে রাখছি মানে সহজ হিসেবের জন্য। তো গ্রেইনটা একটা হইলো ধরো এই পলিক্রিস্টালাইন শীট, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, আর তার উপরে একটা শীট হলো তোমার গ্রেইন বাউন্ডারিটা উপর ছবির মধ্যে দেখতেছে মাঝখানে ছবি যেটার জেবি হইলো বাইরে হইতেছে বা ঢুকতেছে, এটা হইলো জেবি। আর গ্রেইনটা হইলো তার একটা থিকনেস আছে যেটা হইলো তোমার ঢুকতেছে বাইরে হইতেছে, যেটা হইলো তোমার জেএল লেটিসের, এটা লেটিস জেএল। আর এটা হইলো জেবি যেটা হলো বাউন্ডারি, বাউন্ডারি একটা থিকনেস দেওয়া আছে। এটা হইলো তোমার এটা তুমি ওয়ান ডাইমেনশনাল দেখতেছো, টু ডাইমেনশনাল তো এটা থ্রি ডাইমেনশনাল কি ভিতরের দিকে আরেকটা ইয়া আছে, ভিতরে আরো আছে ম্যাটেরিয়াল, ধরো থ্রি ডাইমেনশনাল চিন্তা করো ভিতরে ম্যাটেরিয়াল আছে, তাহলে তার একটা এরিয়া আছে, ঠিক না? তোমার স্ক্রিনের ভিতরে তোমার একটা নির্দিষ্ট ইয়া আছে, দূরত্ব আছে যেখানে তার একটা এরিয়া আছে, ঠিক না? ঠিক আছে। হ্যালো হ্যালো ইয়েস স্যার, ঠিক আছে স্যার। মানে এটা তো আমি মানে এটা হলো যে আমরা একদিক থেকে শুধু বাইরে দিতেছি একটা লাইন দিয়ে, আসলে কি একটা এরিয়া দিয়ে বাইরে। তো ওই এরিয়া আমি যদি ইয়া দেখি, এই যে যদি বাউন্ডারির আমি যদি ইয়া করি ওই ডিফিউশন কোএফিশিয়েন্ট যদি দেখি, তাহলে এটা হলো একটা তোমার কি জানি এটা কি, এটা একটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর না, এটা একটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর db0, আর এক্সপোনেনশিয়াল এটা হলো ইয়ার উপর নির্ভর করে তোমার অ্যাক্টিভেশন এনার্জির সাথে রিলেশন, ঠিক না? এই ডিবিটা ডিভিশন অফ থ্রু গ্রেইন বাউন্ডারি, এটা নির্ভর করে তার গ্রেইন বাউন্ডারির মধ্যে তার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আর হলো তার অ্যাক্টিভেশন এনার্জি, এটার উপর নির্ভর করে, ঠিক না? এরকম তোমার এই সলিডের মধ্যে বাল্কের মধ্যে বা ল্যাটিসের মধ্যে যেটা, এটা হলো তোমার তোমার এটা এটা অবশ্য সারফেসে হলো তোমার, আর সারফেস যদি সারফেস হয় গ্রেইন বাউন্ডারি হলো এটা, আর যদি সারফেস হয় তাহলে সারফেসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর ইনটু সারফেসের এনার্জি, এটার উপর নির্ভর করবে তোমার ডিভিশন টু সারফেস। এখন আমরা দুইটা একসাথে এই গ্রেইন বডি এবং সারফেসের একটা একসাথে আমরা একটা ইয়া করতেছি এই কোয়ান্টিফিকেশন, ঠিক আছে? যেখানে আমরা বলতেছি যে কি একটা স্টেডি স্টেট ডিভিশন হবে একটা থ্রি পলিক্রিস্টালাইন শীটের মধ্যে দিয়ে, ঠিক আছে? আর এই গ্রেইন বাউন্ডারিটা হলো এটা হলো পলিক্রিস্টালাইন শীট, আর তার উপরে আরেকটা আরো চিকন একটা শীট যেটা হলো থিকনেস হিসেবে ডেল, ঠিক আছে? আর ধরতেছি যে আমরা এই কনসেন্ট্রেশন যেটা এই গ্রেইনের মধ্যে আর বাউন্ডারিতে একই আছে, ঠিক আছে? কনসেন্ট্রেশন যেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা বা নির্দিষ্ট পয়েন্টে কনসেন্ট্রেশন যেটা ওটা একই আছে, ঠিক আছে? মানে নিচের যে কার্ভের যে কনসেন্ট্রেশনের যে ইয়াটা দেখাচ্ছে প্রোফাইলটা, ওইটা গ্রেইনের মধ্যেও যা গ্রেইন বাউন্ডারির মধ্যেও তা, এটা আমরা ধরে নিলাম। এখন আমি যদি দেখি ফ্লাক্সের যদি লেটিসেরটা যদি দেখি এটার মধ্যে মানে গ্রেইনের মধ্যে লালটার মধ্যে আমি যদি দেখি, তাহলে তার ফ্লাক্স হবে কত যে জেএল ডিএল ডিসি বাই ডিএক্স, ঠিক আছে না? ফিক্স পাসলো। এরপরে যদি আমি বাউন্ডারি গ্রেইন বাউন্ডারির মধ্যে দেখি তাহলে জেবি ডিবি বাই ডিসি বাই ডিএক্স, ঠিক আছে না? ঠিক আছে স্যার স্লাইডটা সম্ভবত চেঞ্জ করা হয় নাই, মানে আমরা প্রথম স্লাইডটাই দেখতে পাচ্ছি শুধু। স্যার আমরা এখন প্রথম স্লাইডে দেখতেছি স্যার। এখন ইয়েস স্যার, এখন চেঞ্জ হচ্ছে স্যার। স্যার এবার থার্ড স্লাইডে চলে আসছে। ঠিক আছে থার্ড স্লাইড, হ্যাঁ ঠিক আছে। ফ্লাক্স টু লেটিসের জন্য জেএল ডিএল বাই ডিসি বাই ডিএক্স, আর ফ্লাক্স টু গ্রেইন বাউন্ডারি জেবি ডিবি বাই ডিসি বাই ডিএক্স, ঠিক আছে না? এটা তো নরমাল, ঠিক আছে। এখন আমি টোটাল ফ্লাক্স যদি চাই, টোটাল ফ্লাক্স আমি টোটাল বডি থেকে এই এই দুইটা থেকে এই দুইটা থেকে টোটাল ফ্লাক্স কত বাইরে গেছে, তাহলে এটা কি করব? টোটাল ফ্লাক্সটা আমরা এইভাবে করতে পারি, জে এ
টোটাল ফ্লাক্স যে এ একটা এরিয়া আর টোটাল এরিয়াটা, আর জে এল হইলো তোমার ল্যাটিসের ফ্লাক্স আর হইলো ল্যাটিসের এরিয়া, ঠিক আছে। আবার জে বি বাউন্ডারির ফ্লাক্স আর বাউন্ডারির এরিয়া, ঠিক আছে, এ বি। তাহলে এ সমান সমান কি, টোটালি হইলো কি উইডথ একটা আছে স্ক্রিনের ভিতরে, উইডথ ইনটু থিকনেস, ঠিক আছে, উইডথ ইনটু টোটাল থিকনেস, এটা হলো এরিয়া এ। আর এ এল যেটা এটা হলো উইডথ ইনটু ডি থিকনেস অফ দ্য ল্যাটিস। আর এ বি হইলো এরিয়া অফ দ্য বাউন্ডারি হইলো উইডথ ইনটু থিকনেস ডেল্টা, ঠিক আছে না। তাহলে জে এ ইকুয়াল টু জে এল, যে এ এল এটার মধ্যে যদি আমি বসাই দিই, তাহলে আমি যেটা এখানে টোটাল ফ্লাক্স জে সমান সমান কত লিখতে পারি, এভাবে লিখতে পারি না, জে ওয়ান ইন্টু ডি জে বি ইন্টু ডেল্টা ডি বাই ডেল ডেল, ঠিক আছে না, এটা এভাবে লেখা যায়। ইয়েস স্যার। ঠিক আছে না, উইডটা আছে, উইডটারে কমন নিলে উইডটা কাটাকাটি চলে যাবে, আর এই যে সাথে যে ডেল ডেল এটা নিচে নেমে যাবে, ঠিক আছে না, এটা আসবে। তাহলে এইটারে আমি আবার লিখতে পারি কি, যদি ডেলটা এই যে গ্রেন বাউন্ডারির যে থিকনেসটা এটা যদি অনেক ছোট হয় ডি এর সাপেক্ষে, তাহলে ওটা হলো আমি শুধু ডি লিখতে পারি, ঠিক আছে না। যদি অনেক ছোট হয় ডেল, ডেল যেটা গ্রেন বাউন্ডারির যেটা থিকনেস এই ল্যাটিসের সাপেক্ষে যদি অনেক চিকন হয়, অনেক ছোট হয়, তাহলে আমি এটা লিখতে পারি ডি। আর এটা যদি লিখতে পারি আমি এই ডিটারে সামনে বাড়ায় নিয়ে আসলাম, আর এই জে ওয়ান আর জে এল আর জে বি যেটা ওইটা আমরা বসাই দিলাম, তাহলে এখান থেকে দেখা যায় যে আমি জে সমান সমান এইটা পাই, ঠিক আছে না। এগুলো সব কনস্ট্যান্ট, শুধু ডিসি বাই ডিএক্স এটা আলাদা, ঠিক আছে না, এটা ধরে নিয়েছি আমরা কনস্ট্যান্ট। এখন এই ডিএল বাই ডেল ডে বি এইটারে বলে আমরা অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট, ঠিক না, এইটারে বলি আমরা কি অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট, যেটার মধ্যে গ্রেইন বাউন্ডারি আর ল্যাটিসের দুইটা মিলানো, যেমন আমাদের যে ইন্টার ডিফিউশন কোএফিশিয়েন্ট, যেটা ইন্টার ডিফিউশন কোএফিশিয়েন্ট দুইটা মিলানো, ঠিক না, অ্যালয়ের যেটা ডিফিউশন কোএফিশিয়েন্ট ইন্টার ডিফিউশন কোএফিশিয়েন্ট। এরকম এখানে আমরা আরেকটা ডিফিউশন কোএফিশিয়েন্ট দিয়ে আনছি, এটা হলো অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট, যেখানে হলো ডিএলটা হলো ল্যাটিসের আর ডিবিটা হলো গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে। এটা বুঝতে পারছো? আচ্ছা, এইটারই আমরা Yes, ডি sir. অ্যাপারেন্টটারে আবার আমরা এভাবে লিখতে পারি, ডি অ্যাপারেন্ট বাই ডিএল ওয়ান বাই ডেল ডে বাই ডি ডেল এল, এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন আমি যদি ইয়া করি, এই ধরো ওই শুধু গ্রেইন বাউন্ডারি, শুধু গ্রেইন বাউন্ডারি যদি আমি ইয়া করি, হ্যালো, দেখা যায়? স্যার স্লাইড দেখা যায় না স্যার, মাইক্রোসফট হোয়াইট বোর্ড দেখা যায়। স্যার আসছে, এখন আসে নাই, আসে নাই হোয়াইট বোর্ড আসছে, স্যার। মাইক্রোসফট হোয়াইট স্যার বোর্ড হোয়াইট লেখা। বোর্ড এইবার আসছে। দেখা যায় কিছু? স্যার হোয়াইট বোর্ডে আপনার গ্রাফ দেখা যায় একটা। গ্রাফ দেখা যায়, হ্যাঁ। এখন যদি আমি ধরো শুধু গ্রেইন বাউন্ডারির আমি যদি ইয়া আঁকি এই লগ ডি বা এই টেম্পারেচারের সাথে, মানে টেম্পারেচারের সাথে তো আমাদের ডিফিউশন কোএফিশিয়েন্ট কি জড়িত না, ঠিক আছে না, ইয়েস স্যার, ডিপেন্ডেন্ট। ইয়েস স্যার, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমি যদি এই যদি ইয়া আঁকি, এই যে তার আলাদা আলাদা করে আমি যদি এই ডিফিউশন কোএফিশিয়েন্টটা আঁকি এই ইয়ার এগেইনস্টে টেম্পারেচার এগেইনস্টে, তাহলে আমি এরকম দুইটা কার্ভ পাই, ঠিক আছে, এরকম দুইটা। তো ডিবি অবশ্যই কি হবে, ফাস্টার হবে, বেশি হবে, ঠিক না, ফাস্টার মানে কি বেশি হবে ডিবি ডিএল এর তুলনায়, যেহেতু এটার মধ্যে কনস্ট্যান্ট, এটার মধ্যে অনেক কিছু প্যাক করা আছে ডিএল এর মধ্যে, তার জন্য এখানে যাতায়াত করতে কষ্ট হবে। ডিবির মধ্যে তো কিছু নাই, তাহলে এর মধ্যে দিয়ে যাতায়াত করতে কি সোজা, ঠিক আছে না।
তাহলে আমি কার্ভ দুটি এরকম পাবো। এখন আমার যেটা অ্যাপারেন্ট যেটা হবে দুইটা মিলে, যে সময় দুইটা জিনিস একসাথে থাকবে তখন কি হবে? তখন যেটা হবে টেম্পারেচার যে সময় কম থাকবে এই পাশে কি, এইদিকে কি টেম্পারেচার কম, ঠিক না? জি স্যার। টি কম, টি এই টি কমানো মানে হলো কি এদিকে যাবে, আর টি বেশি মানে হলো এদিকে থাকবে। তাহলে টি যে সময় কম, আমার কথা বুঝো, টি যে সময় কম, এই কে দাগায়, এই দাগায় কে? স্যার এটাতে মনে হয় আমরা লিখতে পারবো স্যার, যেটাতে লিখছি। হ্যাঁ কিন্তু তোমরা লেখার দরকার কি? হ্যাঁ এটা এগুলা মানা কি? করে দেন স্যার, কারা লিখছে। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ না এই ক্লাস নিতেছি, আমি তোমার ফোন দিতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হাই রে, আমাদের তো বন্ধ হয়ে যাবে না কালকে? হ্যাঁ এখন আসছে কিনা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে তোমার জানাইতেছি। আচ্ছা আচ্ছা, আসসালাম। হ্যাঁ ওই দেখে না, হ্যাঁ ঠিক আছে না। আচ্ছা তাহলে এখন যদি আমি ওই শুধু ডিবি আর শুধু ডিএল এর অবস্থা হয়, এখন যদি আমার অ্যাপারেন্ট মানে দুইটা যে সময় মিলানো থাকবে তখন কি হয়? তখন হয় গিয়া যে সময় আমার লো টেম্পারেচার থাকে তখন একরকম, আর যে সময় হাই টেম্পারেচার থাকে তখন আরেক রকম। হাই টেম্পারেচার মানে কোন হাই টেম্পারেচার? ধরো এরকম একটা টেম্পারেচার যেখানে হলো তোমার 0.7 থেকে 0.8 অফ দ্য টিএম মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? এটা কে লড়াইলো কে এবার? বুঝতে পারছো? এই ধরো, ইয়েস স্যার। দুষ্টামি করো না, দুষ্টামি করো না, ঠিক আছে? এইটা হলো তোমার ওই যে এই 0.7 অথবা 0.8 টিএম এর একটা লাইন টেম্পারেচার, ঠিক আছে? এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার যে সময় কম হবে তখন সে কি করবে? তখন সে হবে তোমার এইটা হলো ডিবি যেভাবে যে স্লোপ, ওই স্লোপ ফলো করে ঠিক সেভাবে হবে, মানে তখন এই গ্রেইন বাউন্ডারিটা ডমিনেন্ট, ঠিক আছে? তখন কিরকম এইটা স্লোপ এইটা একই রকম হবে, মানে ফলো করলে কোনটারে ফলো করলো? গ্রেইন বাউন্ডারিটা মানে ডমিনেন্ট এখানে। এই দুষ্টুমি করো না। আর যে সময় তোমার লো টেম্পার হাই টেম্পারেচার, যে সময় হাই টেম্পারেচার তখন তোমার এটা ফলো করবে এইটা, ঠিক আছে? তো লো টেম্পারেচারে হলো গ্রেইন বাউন্ডারি, আর হাই টেম্পারেচারে ডমিনেন্ট হয় তোমার কি এই ল্যাটিস। এখন আমারে বলো যে লো টেম্পারেচারে যদি হয়, লো টেম্পারেচার যদি হয়, লো টেম্পারেচার কেন এই ল্যাটিসটা ডমিনেন্ট, এই হাই টেম্পারেচার কেন ল্যাটিসটা ডমিনেন্ট, এটা আগে বলো তো। হ্যালো, হাই টেম্পারেচারে ইয়েস স্যার। কেন ডমিনেন্ট? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। কেন ডমিনেন্ট মেশিন এত বুঝছি, কেন ডমিনেন্ট? হ্যাঁ
বলতে পারছো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। না মানে কেন ডমিনেন্ট হাই টেম্পারেচারে ডমিনেন্ট হইলো ল্যাটিসের ডিফিউশন ডমিনেন্ট কেন? বলতে পারবা? হাই টেম্পারেচারে ল্যাটিসের মাধ্যমে ডিফিউশনটা ডমিনেন্ট এই কারণে যে তখন তো তোমার সবচেয়ে বেশি কি এখানে ল্যাটিস বেশি না বাউন্ডারি বেশি? বাউন্ডারি বেশি। বাউন্ডারি তো কম না, ল্যাটিসের পরিমাণ বেশি, ঠিক না? বাউন্ডারি তো অল্প। ইয়েস স্যার। বাউন্ডারি তো অল্প। তুমি যদি ওই ছবিটা দেখো তাহলে দেখবে না বাউন্ডারিটা হলো অনেক অল্প। আর তোমার এই ল্যাটিসটা হইছে অনেক। তুমি যদি এইটা দেখো তোমার বাউন্ডারি গ্রেইন ল্যাটিস যেটা এটা তোমার তুলনায় বাউন্ডারি অনেক কম না? তো যে সময় হাই টেম্পারেচারের ডিফিউশন যদি বেশি হয়, মানে ধরো গ্রেইন বাউন্ডারির মধ্যে যদি বেশি হয় হাই টেম্পারেচারে, তাহলে তোমার ডমিনেন্ট কোনটা? গ্রেইন বাউন্ডারি মানে গ্রেইনের মধ্যে ডিফিউশনটা বেশি না, তখন তো হাই। আমার কথা বুঝতে পারছো? গ্রেইনও আছে বাউন্ডারি আছে, কিন্তু লো টেম্পারেচারে তোমার কি গ্রেইনের মধ্যে মুভমেন্ট কম আর বাউন্ডারির মধ্যে দিয়ে মুভমেন্ট সোজা লো টেম্পারেচারে। আর যেহেতু এখানে থার্মাল অ্যাক্টিভেশন নাই, কম এখানে নাই থার্মাল অ্যাক্টিভেশন, তোমার এই যে এই ডিফিউশন হওয়ার জন্য যে অ্যাক্টিভেশন, এটার জন্য তোমার এখানে জিনিসপত্র কম, অ্যাক্টিভেশন এনার্জি কম। অ্যাক্টিভ এনার্জি যে সময় বেশি হবে, মানে তোমার ইনপুট যদি বেশি হয়ে যায়, অ্যাক্টিভেশন এনার্জি থেকে যদি ইনপুট বেশি হয়ে যায় হাই টেম্পারেচার অনেক, ঠিক আছে না, কত মেল্টিং পয়েন্টের কাছাকাছি একটা টেম্পারেচার, তখন কি হবে তোমার কি হবে? লাফালাফি বেশি হবে। লাফালাফি বেশি হলে ওর মধ্যে দিয়ে ডিফিউশন বেশি হবে। তো হাই টেম্পারেচারে যেহেতু ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি, তাহলে ম্যাটেরিয়ালের ডিফিউশন বেশি হবে। বাউন্ডারিটা তখন কি হবে? বাউন্ডারি তো কম। আগের থেকে তোমার টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়ে, ঠিক না? আগে দেখো যে তোমার টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়ে, ঠিকই, ঠিক আছে না? কিন্তু যে সময় ল্যাটিসটা হাই টেম্পারেচার তুমি অ্যাপারেন্ট ডেনসিটি তখন ল্যাটিসের সমান হয়ে যায়, মানে ল্যাটিসটাই তখন মেইন, গ্রেইন বাউন্ডারিটা তখন আর মেইন থাকে না, ডমিনেন্ট হয় না, ঠিক আছে না? এমনি ঠিকই আছে যে তোমার গ্রেইন বাউন্ডারি ডিফিউশন ল্যাটিস ডিফিউশন থেকে অবশ্যই বেশি, গ্রেইন বাউন্ডারি ডিফিউশন ল্যাটিস ডিফিউশন থেকে বেশি, ঠিক আছে না? কিন্তু যদি টোটাল ডিফিউশন ধরো তখন তোমার কি ল্যাটিসের পরিমাণ কি অনেক বেশি না? বডির পরিমাণ বেশি, এর মধ্যে ডিফেক্টের পরিমাণ অনেক কম। তো এই অনুযায়ী টোটাল যে ডিফিউশন হবে, অ্যাপারেন্ট ডিফিউশন যেটা হবে, প্রথমে এটা কি তোমার নির্ভর করবে গ্রেইন বাউন্ডারি কতটুকু আছে, ওই অনুযায়ী একটা ডিফিউশন হবে, এই যে লাল লাইন, ঠিক আছে না, যদি লো টেম্পারেচার থাকে। আর হাই টেম্পারেচার চলে গেলে তখন কি হবে? তখন হয়ে যাবে যে ল্যাটিসের যে ডিফিউশনটা ওইটাই তোমার টোটাল অ্যাপারেন্ট ডিফিউশনটা, তখন আর গ্রেইন বাউন্ডারি ডিফিউশনটা তো ডমিনেন্ট হয় না, ওটার এফেক্ট কম, কারণ অল্প অনেক, ঠিক আছে না? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপর হলো আমরা দেখবো যে ডিসলোকেশন। এই ডিসলোকেশনের মধ্যেও এই একই জিনিস। আমরা যদি ওই ডিসলোকেশন এরিয়া দেখি, এই অ্যাক্টিভেশন এনার্জি দেখি, তাই এটা ল্যাটিসের 0.5, ওটাও আগেরটা 0.5 ছিল, তার অর্ধেক, ঠিক আছে? তো ল্যাটিসের ক্ষেত্রে আমরা ওইরকম আগের মতো লিখতে পারি যে জেএল ডিএল ডিসি। আর ডিসলোকেশনে আমরা এই ছবির মধ্যে এরকম দেখাইছে কি একটা পাইপের মতো, ঠিক আছে? এই পাইপের পরিমাণ হইলো ধরো কত তোমার 0.10⁻⁷ হইলো তার পাইপের পরিমাণ, ঠিক আছে? টোটালটা যদি হয় 1, এর হইলো 10⁻⁷, মানে 1 এর 10⁻⁷ হইলো তোমার কি ফ্র্যাকশন, হলো কি ডিসলোকেশনের পরিমাণ অনেক কম, ঠিক আছে, অনেক কম। এটা আমরা ধরে নিলাম। এখন যদি আমি এরকম আগের মতো টোটাল ফ্লাক্সটা দেখি, ঠিক আছে না, ওই যে এ ইকুয়াল টু জে এল এ এল
এরপরে জেডি ইন্টু এজি। এটা যদি করি তাহলে এ থেকে ডাব্লিউ বাদ দিয়া আমরা এরকম লিখতে পারি জে এল জেডি জে জি ইন্টু জি। জিটা হলো অ্যাটমিক ফ্র্যাকশন। এখানে অ্যাটমিক ফ্র্যাকশন আনলাম কেন, ওইখানে এরিয়াটার জায়গায় ইয়া না হয়ে আমি এরিয়াটা ধরলাম কি, টোটালটা হলো 1 জে ইন্টু 1 জে এল ইন্টু 1 জেডি ইন্টু জি, এরিয়া ফ্র্যাকশন, ঠিক না? ল্যাটিস আর জে এর এরিয়ার ফ্র্যাকশন 1 না, 1 1 সেম এবং 1, ঠিক আছে? এই টোটালটা, এই টোটালের মধ্যে দিয়ে কি ফ্লাক্স যাবে, তাহলে টোটালের ফ্লাক্স মানে কি, ল্যাটিসের প্লাস হলো ইয়ার না, এই ডিসলোকেশনের। তো এরিয়া কতটুক, এরিয়া হলো 1, আমি যদি ইয়া করে নিই এটা হলো 1 আর এর ফ্র্যাকশন হলো কত, জি। তাহলে টোটাল বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, 10 টু দ্য নেগেটিভ 7 জি। হ্যাঁ, মানে জে ইন্টু 1 জে এল ইন্টু 1 জে ডি ইন্টু জি, তাহলে টোটাল ইয়া হইলো, ফ্লাক্সটা হইলো। তো ওইখানে যদি আমি আবার বসায় দিই, যে যদি বসায় দিই তাহলে তোমার ওই ইয়াগুলা, এই ফিক্স ফার্স্টলার ইকুয়েশন গুলো বসায় দিলে তাহলে তোমার কি হবে, তোমার জে সমান সমান ডিএল জি ডিডি ডিসি বাই ডিএক্স, ঠিক আছে? এই ডিএল ডিএ জিডি বা যেটা, এটা হলো তোমার কি, এটা আর একটা অ্যাপারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট, যেটা হলো ডিএল প্লাস জি ডিডি, ঠিক আছে? আগেরটা ছিল অ্যাপারেন্ট হলো গ্রেন বাউন্ডারির সাথে লেটিসের, আরেকটা হলো এখানে হলো অ্যাপারেন্ট যেটা হলো লেটিসের সাথে ডিসলোকেশন, ঠিক আছে? তো ওইটা আমি ডি অ্যাপারেন্ট বা ডিএল 1 প্লাস জি বাই ডিডি এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে? এখন যদি আমি চিন্তা করি এখানেও কি আগের মতোই লো টেম্পারেচারে কোনটা ডমিনেন্ট? স্যার গ্রেন বাউন্ডারি বরাবর যেতে যাচ্ছি। গ্রেন বাউন্ডারি, এখানে ধরো আমি গ্রিন বাউন্ডারি না, এখানে ডিসলোকেশন, তাহলে এখানেও কি হবে, স্যার ডিসলোকেশন করা। ডিসলোকেশনটাই ডমিনেন্ট হবে। আর হাই টেম্পারেচারে গেলে ল্যাটিস, ল্যাটিস, ঠিক না? ল্যাটিস এখন বরাবর। ল্যাটিস বরাবর। এমনিও ডিসলোকেশন তোমার পরিমাণ অনেক অনেক অল্প। ধরো তুমি যদি দেখো এখানে তোমার এই 10⁵ ডিসলোকেশন পার মিলিমিটার স্কয়ার। আর যদি আমি ইয়া দেখি, যদি মানে একটা হলো 10⁵ ডিসলোকেশন পার মিলিমিটার স্কয়ারে, আর যদি আমি এই ইয়া দেখি এই এক একটা ডিসলোকেশন, তাহলে দেখো 10 atoms while the matrix contain 10⁻13 atoms, মানে ডিসলোকেশনের পরিমাণ অনেক কম, এটা বোঝানোর জন্য আর কি। মানে ডিসলোকেশনের তোমার ফাস্টার, ডিসলোকেশন দিয়ে তোমার ডিফিউশন ফাস্টার, কিন্তু ডিসলোকেশনের পরিমাণের অনেক কম, এই জন্য তোমার আসলে তোমার ডিফিউশনের জন্য ডিসলোকেশনের এফেক্ট অত বেশি না, তো বেশি না আর কি। আমার কথা বুঝতে পারছেন? মানে ডিসলোকেশন ফাস্টার ইয়ার তুলনায়, এই যে লেটেস্টের তুলনায়, কিন্তু পরিমাণ অনেক অল্প, এই জন্য তোমার কি, যেহেতু পরিমাণে অনেক অল্প, তাহলে তোমার কি এই অ্যাপারেন্ট ডেনসিটিটা আসলে কার, তখন ল্যাটিসেরটাই তোমার ডমিনেন্ট সবসময়ের জন্য, ঠিক আছে? মানে বুঝছো না, ফ্র্যাকশন কত, 10⁻⁻7, 1 আর 10⁻⁻7, তাহলে অনুযায়ী অনেক কম না? জি স্যার। জি স্যার। ঠিক আছে না? তাহলে এটা গেল আমরা এই ডিফিউশনের ইয়া গেলাম। এখন আমরা ডিফিউশন থেকে একটু সামনে আগে যাব, আমরা এখন ইয়া দেখব, ওই এই তোমার ধরো তোমার তুমি একটা জিনিস, হ্যালো, আমরা যদি নতুন একটা জিনিস এই ইয়া করি, ধরো আমি যদি একটা ম্যাটেরিয়াল ভাঙি, তাহলে কি হয়, ফ্র্যাকচার হয়, ঠিক না? ফ্র্যাকচার হলে দুইটা ফ্র্যাকচার সারফেস তৈরি হয়।
হ্যালো, জি স্যার, শোনা যায়। হ্যাঁ, Yes, তাহলে sir. এই ফ্র্যাকচার যদি হয় তাহলে তোমার কি এই দুইটা নতুন সারফেস তৈরি হলো, তো তুমি নতুন সারফেস তৈরি হওয়া মানে কি দুইটা সারফেসের জন্য আলাদা একটা এনার্জি জেনারেট হলো, ঠিক আছে না? এনার্জি Yes, জেনারেট sir. এখন সারফেস যেটা এটা তো মানে নরমাল তোমার সব মেটেরিয়ালই থাকে, ঠিক আছে না? সারফেস সবার কাছে না? Yes, sir. জি স্যার, সব এখন আমি মেটেরিয়ালে যদি আছে। সারফেস অবশ্য কি জানি বলে ভেপারের সারফেস আছে? না স্যার, ভেপারের সার্ভিস নাই স্যার, শুধু আচ্ছা, তাহলে সলিড ঝামেলা লিকুইড আছে আছে। না? সব ঝামেলা আছে এখানে। তো সলিডের যদি আমরা ওই ঝামেলায় না গিয়া আমরা যদি সলিডের ইয়াগুলা দেখি যে এই ইন্টারফেস সলিডের সাথে কি কি ইয়া আছে, একটা সলিড বা একটা মেটালের সংস্পর্শে কি ধরনের ইয়া থাকে, ইন্টারফেস থাকে, কার সাথে সম্পর্ক করে। একটা হলো ধরো সারফেস যেটা বলি, এটা হলো তোমার ভেপারের সাথে যেটা থাকে এটা আমরা বলি সারফেস। একটা সলিডের যেটা ভেপারের সাথে থাকে বা ভ্যাকুয়ামের সাথে থাকে এটা হলো সারফেস, ঠিক না? এটা জি সব স্যার। সব সলিড বডিরই আছে সারফেস, যেটা ভেপারের সাথে কন্টাক্টে থাকে। এই ইন্টারফেসটা হলো ভেপারের সাথে থাকে। এটা সবগুলোরই সব সলিড ম্যাটেরিয়াল আছে। আর এটা ইম্পর্টেন্ট কখন? ইম্পর্টেন্ট হলো যে যদি আমি এটাতে ভেপোরাইজেশন করতে চাই বা কন্ডেনসেশন করতে চাই বা তোমার ওই যে ওয়েটিং তার সাথে এই আরেকটা ওই ভেপারের সম্পর্ক এটা কিরকম হবে, ভালো মতো হবে খারাপ হবে, ওইটা হলে নির্ভর করে তোমার এই সারফেসের উপরে। তাহলে এটা হলো বলে ওয়েটিং। এবার ফ্র্যাকচার যে সময় তৈরি, ধরো তুমি যে ভাঙলাম বললাম, ভাঙলে দুইটা নতুন সারফেস হলো, তো এইগুলোর ক্ষেত্রে তোমার কি হয়, সারফেসের ফেনোমেনা ইম্পর্টেন্ট। এরপরে তোমার আরেকটা ইন্টারফেস হইলো, এটা হলো গ্রেইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারি মানে দুইটা একই জিনিস, দুইটা একই ম্যাটেরিয়ালের জিনিস কিন্তু ওরিয়েন্টেশন ভিন্ন হওয়ার কারণে ক্রিস্টাল দুইটা যে জায়গায় মিলে ওই জায়গাটার যে ইন্টারফেসটা, যে জায়গাটায় সম্পর্কটা হয় ওইটার আমরা বলি গ্রেইন বাউন্ডারি, ঠিক না? ঠিক আছে না? এটা কখন থাকে? এটা যদি হয় তোমার পলিক্রিস্টালাইন হয় তখনই এটা হয়। সিঙ্গেল ক্রিস্টালে কোনো গ্রেইন বাউন্ডারি নেই। যে সময় পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল হবে তখন কি হবে, দুইটা ক্রিস্টাল পাশাপাশি অবস্থান করবে, একই জিনিস না, কম্পোজিশন এক, তার কেমিক্যাল কোনো ইয়া নাই, চেঞ্জ নাই, কিন্তু কি আছে, কি চেঞ্জ? ওরিয়েন্টেশনের চেঞ্জ। ল্যাটিসের ওরিয়েন্টেশন চেঞ্জ আছে স্যার। ল্যাটিসের ওরিয়েন্টেশন চেঞ্জ আছে এবং ওই মেটেরিয়াল দুইটা পাশাপাশি অবস্থান করে। এই পাশাপাশি অবস্থান করার সময় মাঝখানে যে বাউন্ডারিটা ওইটা আমরা বলি গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে না? জি স্যার। গ্রেইন বাউন্ডারি, তো গ্রেইন বাউন্ডারিটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক না? যদি অনেক গ্রেইন বাউন্ডারি হয় মানে কি, অনেক গ্রেইন বাউন্ডারি মানে অনেক ছোট ছোট গ্রেইন, ঠিক আছে না? অনেক গ্রেইন বাউন্ডারি মানে অনেক ছোট ছোট গ্রেইন। তো গ্রেইন ছোট ছোট হয় তাহলে মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হয়, হার্ডনেস ভালো হয়, ঠিক আছে? আর তোমার আবার কি, আবার গ্রেইন যদি অনেক বড় হয়, যদি ছোট থাকে তাহলে আবার কি করে, আমার আমার ইয়া হইলো যে আমি চাবো যে কি আমার ফ্রি এনার্জি কমাইতে। তো গ্রেইন যদি ছোট থাকে তখন কি হয়, যদি আমি সুযোগ দেই তারে তারে যদি সুযোগ দেই তাহলে কি করে, সে আবার বড় হয়, গ্রেইন গ্রোথ হয়, ঠিক আছে না? এরপরে তোমার এই গ্রেইন যদি ছোট থাকে সে কি করতে পারে, আবার সে ক্রিস্টালাইজেশন হয়, ঠিক না? আবার ধরো তুমি কোনো কারণে গ্রেইনের মধ্যে কিছু একটা করলা, চাপাচাপি করলা, তাহলে কি হয়, তার মধ্যে যে এনার্জি স্টোর থাকে তাহলে সে কি করে, আবার এনার্জি যে রিলিজ করে, তখন কি করে একটা গ্রেইনে ভাঙে আবার ছোট ছোট গ্রেইনে ইয়া করে, তৈরি করে, ওটার বলে কি ক্রিস্টালাইজেশন। মানে এগুলা গ্রেইনের উপর নির্ভর করে, ঠিক না? যে গ্রেইন এবং গ্রেইন বাউন্ডারির উপর নির্ভর করে কিরকম হবে। তাহলে তোমার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা হলো যে একটা ম্যাটেরিয়াল তার কন্টাক্ট হইলো এনভায়রনমেন্ট, তো ওইটারে আমরা বলি সারফেস। একটা ম্যাটেরিয়াল তার ভিতরে একই কেমিক্যাল কম্পোজিশন পাশাপাশি অবস্থান, তার বাউন্ডারি, এটারে বলি গ্রেইন বাউন্ডারি। এখন একটা ম্যাটেরিয়াল তার দুইটা ফেজ, ধরো দুইটা ফেজ, একটা হলো ফেরাইট আর একটা হলো পার্লাইট, দুইটা ফেজ, দুইটা ফেজের বাউন্ডারি যেটা,
আমার কথা বুঝতে পারছো? একটা হলো পারলাইট আর একটা হলো ফেরাইট। দুইটা ফেজ না, রাইট দুইটা ফেজের দুটো যে phase। বাউন্ডারি, দুইটা ফেজের বাউন্ডারি যেটা, এটারে বলে ইন্টারফেস। ঠিক আছে, দুইটা স্যার বুঝতে পারছি। ফেজের মাঝখানে যে বাউন্ডারি, এটা হলো তার ইন্টারফেস। তাহলে এই তিন ধরনের ইন্টারফেস আমরা আছে, এটা জাস্ট জানিয়ে রাখো, ঠিক আছে না? যদি এনভায়রনমেন্টের সাথে, ওটা হলো সারফেস। নিজের ভিতরে যদি পলিক্রিস্টালাইন হয় কন্টাক্টে থাকলে ওটা হলো গ্রেইন বাউন্ডারি। আর নিজের ভিতরে যদি অন্য ম্যাটেরিয়ালের সাথে থাকে, দুই রকম জিনিস পাশাপাশি অবস্থান করে, তার যে বাউন্ডারি ওটার বলে ইন্টারফেস বাউন্ডারি। ঠিক আছে, ইন্টারফেস বাউন্ডারিটা একটু কমপ্লেক্স, ঠিক আছে, ওটা আমাদের এখন দরকার নেই। এখন আমরা যদি ওই ইন্টারফেসিয়াল এনার্জি গুলো দেখি, হ্যাঁ, সারফেস ইয়াগুলো যদি দেখতে চাই, যে একটা নতুন সিস্টেমে আমি যদি এই একটা সিস্টেমের মধ্যে আমি যদি ইয়া করি, সারফেস তৈরি করি, নতুন সারফেস তৈরি করি, তাহলে কি পরিমাণ এনার্জি জেনারেট হয়, আমি যদি এটা ম্যাথমেটিক্যালি জানতে চাই। আমার টার্গেট হলো একটা ম্যাটেরিয়ালে আমি তৈরি করব, বা একটা ম্যাটেরিয়ালে আমি ভাঙবো, তাহলে যে নতুন সারফেস তৈরি হবে ওইটার এনার্জি কতটুকু, ওটা আমি কোয়ান্টিফাই করব। ঠিক আছে, এন্ড এটার জন্য আমরা কি করব, আমরা ধরে নিলাম যে একটা ইন্টারফেস এরিয়া হইলো এ, যার মধ্যে তোমার ফ্রি এনার্জি হইলো, টোটাল ফ্রি এনার্জি হইলো জি, আর তোমার সিস্টেমের যে ভিতরের যে এনার্জি এটা হলো জি জিরো, আর বাইরের যে ইন্টারফেস এরিয়া ওটা হলো গামা, এ ইন্টু গামা। ঠিক আছে, ঠিক আছে না? ইয়েস স্যার। টোটাল এনার্জিটা হইলো কত, তোমার বাল্কের এনার্জি আর হইলো সারফেস এনার্জি, এটা হইলো তোমার টোটাল এনার্জি। জি জিরোটা হইলো বাল্কের, আর এ গামাটা হইলো তোমার সারফেসের। আর যদি এরিয়া হয় এ, আর পার ইউনিট এরিয়াতে যদি ইয়া হয় এনার্জি যদি হয় গামা, তাহলে এ ইনটু গামা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এইটা হলো, এই গামাটা হলো এক্সেস ফ্রি এনার্জি, এটা সারফেসের সাথে সম্পর্ক। এখন আমি যদি একটা যদি আমি ধরে নিই যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, আমি এখন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারের যদি আমি এই সিস্টেমটারে ডি এ পরিমাণ আমি যদি ইয়া বাড়াই, ইন্টারফেস এরিয়া বা সারফেস যদি বাড়াই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, ডি এ পরিমাণ যদি বাড়াই, তাহলে সিস্টেমে ফ্রি এনার্জি হবে ডিজি গামা ডেল এ গামা ডেল গামা। ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি স্যার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। তাহলে এটা ঠিক আছে, আমি যদি বাড়াই, তাহলে আমার ফ্রি এনার্জি কি কতটুকু চেঞ্জ হবে, ডিজি, ঠিক আছে না, সারফেস, তাহলে ওই পরিমাণ তাহলে তোমার এরিয়ার কারণে তোমার সারফেস এনার্জি কতটুকু চেঞ্জ হবে এটা। ঠিক আছে না? আর জি স্যার। আর এই অনুযায়ী এই সাপেক্ষে তোমার কতটুকু, এটা হলো তোমার কত ডিগ্রাম অনুযায়ী। ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার, এ ডি গামা। ঠিক আছে না? এটা তো কনস্ট্যান্ট, এই জি জিরো জিরো কনস্ট্যান্ট, তাহলে কি হবে, তাহলে এইটারে আমি এইটার পার্শিয়াল, এইটার পার্শিয়াল যদি আমি ডিফারেনশিয়াল করি ইয়ার রেসপেক্টে, এরিয়ার রেসপেক্টে, স্যার তাহলে কি ডিফারেনশিয়াল হবে? ফর্মে লিখছি স্যার। ঠিক আছে। ঠিক আছে না? এটা জি স্যার। জি স্যার। ঠিক এটা আছে। এটা থেকে আসবে এটা। ঠিক আছে, এখন যদি আমি জি স্যার, জি ইকুয়াল লিকুইডের জি কথা নট চিন্তা, প্লাস এ গামা ওইখান থেকে আসছে। হ্যাঁ, তাহলে আমি যদি এখন লিকুইডের ক্ষেত্রে দেখি, লিকুইডের ক্ষেত্রে ডিজি হইলো কি,
এই এফ ইন্টু ডি এ লিকুইডের ক্ষেত্রে মানে এফ যদি সারফেস টেনশন হয় তাহলে তোমার টোটাল এরিয়ার যে চেঞ্জ ওইটা হলো ডিজিটা সারফেস টেনশন ইনটু এরিয়াটা এটি হলো কি লিকুইডের ক্ষেত্রে। তাহলে তোমার এফটা তোমার কি আমি যদি এখানে বসাই এই যে এখানে ডিজির জায়গায় যদি এফ ডি এ বসাই তাহলে কি হবে তাহলে হবে এফ ইকুয়াল টু গামা এ ডি ওয়াই ডি গামা বাই ডি এ ঠিক আছে না আমার কথা বুঝতে পারছো এই ডিজির জায়গায় যদি এফ ডি এ বসাই এরপরে ডি এর যদি ভাগ দিই এই পুরো টার্মটা তাহলে কি হবে গামা প্লাস এ ডি গামা প্লাস ডি এ ঠিক আছে না আর লিকুইডের ক্ষেত্রে যে সময় ডি গামা বাই ডি এ 0 হবে তখন এফটা আর গামাটা সারফেস টেনশন আর সারফেস এনার্জি যেটা ফ্রি এনার্জি যেটা এটা সমান সমান হবে ঠিক আছে লিকুইডের ক্ষেত্রে যে সময় লিকুইডের ক্ষেত্রে কনস্ট্যান্ট লিকুইডের ক্ষেত্রে সারফেস টেনশন আর সারফেস এনার্জি ইকুয়াল ঠিক আছে না তাহলে এটা মিলছে আচ্ছা এখন আমরা ওই সলিড সিস্টেমে একটা ক্রিস্টালের মধ্যে এই যদি আমি ইয়া তৈরি করি এই সারফেস একটা তৈরি করি বা আমি ইয়া ছিল একটা পুরো বডি ছিল আমি বডি থেকে একটা নতুন সারফেস ওইখান থেকে বাইর করতে চাই উপর থেকে ম্যাটেরিয়াল সরাই ফেলতে চাই তাহলে তো নতুন সারফেস তৈরি হবে না তো নতুন সারফেস তৈরি হলে তো ওইটা এনার্জি কত হবে তো ওইটা নির্ভর করবে আবার কি হিসেবে আমি কি প্লেন তৈরি করতেছি তার উপরে নির্ভর করবে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যদি এফসিসি ক্রিস্টাল হয় এফসিসি ক্রিস্টালের মধ্যে যদি 1 প্লেন যদি আমি সারফেস তৈরি করি একটা ম্যাটেরিয়ালের মধ্যে যেটা হলো এফসিসি ক্রিস্টাল তার এবং আমি নতুন যে সারফেস তৈরি করতেছি এটা হলো 1 প্লেন ঠিক আছে এরকম একটা প্লেনের ক্ষেত্রে সারফেস এনার্জি কত যদি তৈরি করতে হয় তাহলে কি পরিমাণ সারফেস এনার্জি লাগবে এটা আমরা বাইর করব তো নরমালি আমরা চিন্তা করি নি যে যদি এই একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকে অনেকগুলো অ্যাটম থাকে ঠিক না তো অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের কি আছে তার একটা বন্ডিং আছে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের বন্ডিং আছে এই বন্ড স্ট্রেংথটা যদি আমি ধরে নিই এপসাইলন এটা কি এপসাইলন না এটা এপসাইলন না এটা কি এপসাইলন ইয়েস স্যার এপসাইলন এপসাইলন তাহলে দুইটা অ্যাটম পাশাপাশি আছে তার মাঝখানে বন্ড স্ট্রেংথ হলো এপসাইলন এটা এই বন্ডে আছে এখন যদি আমি দুইটারে ছিঁড়ে ফেলি সরাই ফেলি তাহলে একটা অ্যাটমের মধ্যে কি পরিমাণ ইয়া হয় এনার্জি তখন বাড়ে হ্যাঁ বন্ড স্ট্রেংথ ছিল তোমার এপসাইলন তাহলে আমি যদি ভেঙে ফেলি তাহলে কি হবে এই বন্ড স্ট্রেংথটা দুই ভাগে ভাগ হয়ে যাবে না দুইটা যদি ভাগে হয় তাহলে এপসাইলন বাই 2 তাহলে এক একটা অ্যাটমের জন্য তোমার এই ইয়া বাড়বে এনার্জি হবে এক একটা অ্যাটমের বাড়বে হলো হাফ এপসাইলনের অর্ধেক ঠিক আছে না ঠিক আছে এখন আমি ইয়া ধরে নিই ধরো এটা তো এফসিসি ক্রিস্টাল ঠিক না এন্ড এফসিসি ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার কত 12 কোঅর্ডিনেশন নাম্বার হলো 12 তাহলে আমি যদি ওই ম্যাটেরিয়ালে এফসিসি ক্রিস্টালে যদি আমি সাবলিমেশন এনার্জি বাইর করতে চাই সাবলিমেশন এনার্জি যদি এলএস আমি বাইর করতে চাই তাহলে কি হবে ওই সিস্টেমের মধ্যে কতগুলা ইয়া আছে অ্যাটম আছে আর অ্যাটমগুলা প্রত্যেকটা ভেঙে যাবে তাহলে কি হবে প্রত্যেকটার জন্য হাফ এপসাইলন তৈরি হবে ম্যাটেরিয়ালের মধ্যে কতগুলা অ্যাটম আছে সাবলিমেশন মানে কি উইরে যাওয়া সাবলিমেশন মানে কি বাংলা কি সাবলিমেশন স্যার সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হওয়া হ্যাঁ ডাইরেক্ট সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হওয়া তো সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হলে তোমার কি হবে সলিডের সাথে কন্টাক্টে ছিল তো ওইটা কি হয়ে যাবে ভেঙে গেল তাহলে যদি এরকম হয় যে এর মধ্যে তোমার এই
12 Na এই পরিমাণ অ্যাটম ছিল। Na হলো অ্যাভোগাড্রো নাম্বার, আর একটা অ্যাটমের সাথে 12টা ইয়া ছিল, এই তার কি বলে এর কোঅর্ডিনেশন ছিল, সম্পর্ক ছিল 12টার। তাহলে তোমার কি টোটাল এই সাবলিমেশন এনার্জি কত হবে? টোটাল অ্যাটম ইনটু হাফ অফ কি এপসিলন, এই পরিমাণ তোমার কি লাগবে, এনার্জি লাগবে পার মোলে, ঠিক না? এক মোলে কতগুলো অ্যাটম আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে ওই এফসিসি এর জন্য যদি সাবলিমেশন এনার্জি হইতে হয়, তার তো কোঅর্ডিনেশন 12, ঠিক না? নেইবার নিয়ারেস্ট নেইবার কয়টা? 12টা না? 12টা। তো ওই 12 ইন্টু Na হইলো তো টোটাল কি অ্যাটম কি হবে? উইড়ে যাবে। তো উইড়ে গেলে কি পরিমাণ এনার্জি লাগবে? ইন্টু এপসিলন হাফ। তাইলে তোমার এপসিলন সমান সমান কত লিখতে পারি আমি? মানে এই যে এপসিলন যেটা, এই বন্ড এনার্জিটা আমি এখন এই আনতে চেষ্টা করছি। বন্ড এনার্জি আসলে কতটুকু? বন্ড এনার্জি তাহলে কত? সাবলিমেশন এনার্জি ডিভাইডেড বাই 6Na। তো সাবলিমেশন এনার্জি আমি যদি বাইর করতে পারি, তাহলে আমি বন্ড এনার্জি বাইর করতে পারবো। ঠিক আছে না? ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো আমি যদি এফসিসি ক্রিস্টালের 1-1 প্লেনটা এরকম দেখি, তাহলে এরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে? আর তার উপরে আবার এরকম এই যে ড্যাশ লাইনের এরকম অ্যাটম গুলা থাকে, ঠিক আছে? এখন একটা অ্যাটমের সাথে, এই একটা অ্যাটমের সাথে তোমার কয়টা উপর থেকে যদি আমি একটা প্লেন সরাই দিতে চাই, একটা হলো কোঅর্ডিনেশন নাম্বার না, তোমার এখানে দিকে এই ফিগারের দিকে তাকায় দেখো, তোমার এরকম কি আছে, এই যে মাঝখানের প্লেনের উপর এরকম 3টা অ্যাটম আছে না, ঠিক না? আরো আছে এরকম সাজানো আছে। আমি শুধু মাঝখানের অ্যাটমের উপরে কয়টা অ্যাটম আছে ওইটা দেখেছি। এই 3টা অ্যাটম যদি আমি সরাই ফেলতে চাই, নতুন সারফেস ক্রিয়েট হবে না? শুধু মাঝখানের অ্যাটমটা, উপরের লেয়ারটা সরাই ফেলি, কন্টাক্টের লেয়ার, তাহলে উপরের 3, তাহলে ওই এই মাঝখানেরটার সাথে উপরের 3টার সাথে সম্পর্ক আছে, এরকম সবগুলোর সাথে 3টার সম্পর্ক আছে, ঠিক আছে না? নিচের সবগুলোর সাথে উপরের 3টার সাথে সম্পর্ক আছে। আমি শুধু মাঝখানের একটা অ্যাটমের আমি চিন্তা করতেছি, তাহলে মাঝখানের একটা অ্যাটম উপরের 3টা অ্যাটমের সাথে সম্পর্ক, যদি এখন উপরে একটা সারফেস তৈরি করতে চাই, উপর থেকে একটা সারফেস আমি উপর থেকে একটা লেয়ার সরাই ফেলতে চাই, তাহলে তো নিচের সারফেসটা তৈরি হবে, ঠিক না? এই যে এই ইয়া কালারের শেড কালারের ইয়াটা তৈরি হবে, ঠিক না? ইয়েস স্যার। অ্যাশ কালারের লেয়ারটা তৈরি হবে, ঠিক না? উপর থেকে যদি আমি একটা লেয়ার একটা অ্যাটমের লেয়ার সরাই দিই, তো উপরের লেয়ার সরাই দিলে সব উপরের অনেকগুলো অ্যাটমের সাথে অনেকের কানেকশন, ঠিক না? তো আমি একটা অ্যাটম যদি ধরি, মাঝখানের একটা অ্যাটম, তাহলে তার সাথে উপরের কয়টা অ্যাটমের কানেকশন? 3টে অ্যাটম, ঠিক না? ইয়েস স্যার। আগের কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে মাঝখানের এই যে মাঝখানের অ্যাটমের সাথে পাশের কয়টা? 6টা, উপরের 3টা, নিচের 3টা, এরকম করে কোঅর্ডিনেশন ছিল, ঠিক না? এই জন্য 12 ধরছি, এটা হলো কোঅর্ডিনেশন, একটা অ্যাটমের সাথে 12টার সম্পর্ক। আর আমি এখন চিন্তা বলতেছি যে এই একটা অ্যাটমের সাথে উপরের থেকে যদি আমি সরাই ফেলতে চাই, তাহলে তো সারফেস তৈরি হবে, ঠিক না? তো এই মাঝখানের একটা অ্যাটমের জন্য তার সাথে সম্পর্ক কয়টা? 3টে অ্যাটম, ঠিক না? 3টা অ্যাটমের। 3টে অ্যাটম। তাহলে উপরে যদি আমি একটা লেয়ার সরাই ফেলি, একটা অ্যাটমিক লেয়ার পুরো যদি সরাই ফেলি একটা অ্যাটমের জন্য, তখন তোমার কি হবে? কতটুকু বন্ড এনার্জি হবে তৈরি হবে? 3 ইনটু হাফ এপসিলন, ঠিক আছে না? জি স্যার। ভাঙবে? ইয়েস স্যার। ইয়েস স্যার।
হ্যালো Yes, sir. जी सर ঠিক আছে, তাহলে তিনটা আইটেম জি, যদি স্যার। ভাঙে, উপর থেকে যদি একটা লেয়ার সরাতে চাই, তাহলে একটা আইটেমের জন্য তিনটা বন্ড ভাঙবে সবগুলোর জন্য, ঠিক না? এই আইটেম সবগুলোর জন্য ভাঙবে। আমি একটা আইটেম যদি চিন্তা করি, তাহলে একটা আইটেমের জন্য উপর থেকে তিনটা তার বন্ড ভাঙবে, ঠিক আছে, একটা আইটেমের জন্য। তাহলে একটা আইটেমের জন্য তোমার টোটাল এনার্জি যেটা তৈরি হবে কত, 3 ইন্টু হাফ বাই এপসিলন, ঠিক আছে না? স্যার ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক স্যার। Yes, sir. শুনো ঠিক মিয়া। আছে, স্যার। ঠিক আছে, তাহলে তোমার কি হয়, এই আমি যদি এখন এই পার সারফেস আইটেমের যদি এখন এনার্জি কতটুকু লাগে, তাহলে আমি এটারে আমি দেখতে পারি ইএসবি। ওয়ান মান প্লেনের তৈরি করতে, ওয়ান মান প্লেন বরাবর সারফেস তৈরি করতে যে এনার্জিটা, এটা যদি হয় ইএসবি, ই সলিড ভেপার, মানে ভেপারের সাথে কন্টাক্টে আসবে, তাহলে কি হয়, 3/2 এপসিলন। এপসিলনের মান কত? এপসিলনের মান হলো আমরা জানি ls বাই 6na, তাহলে ls ইকুয়াল টু 4na। এটা লেখা যায় না? লেখা যায়? জি স্যার লেখা যায়। লেখা যায়। जी सर লেখা যায়। তাহলে এটা হলো কিসের? এটা হলো তোমার, আমরা বাইর করলাম, ঠিক না? এটা হলো একটা ওয়ান মান প্লেন বরাবর একটা পার এই অ্যাটমের, এটা হলো পার অ্যাটম, ঠিক না? টোটাল সারফেসের না, এটা হলো পার অ্যাটমের জন্য কি পরিমাণ এক্সেস এনার্জি তৈরি হয় বা কি পরিমাণ সারফেস এনার্জি লাগবে তৈরি করতে, এটা হলো ইএসবি পার অ্যাটমের জন্য। এটা এত, ঠিক আছে না? এখন যদি টোটাল আমি যদি করতে চাই, এই একটা যদি বলি যে এই এরিয়াটার জন্য পার ইউনিট এরিয়ার জন্য, তখন কতটুকু, তখন কত এনার্জি পার ইউনিট এরিয়ার জন্য? তাহলে পার ইউনিট এরিয়ার জন্য হলো তোমার কি, হলো গামা 111 ইএসবি 111 ইন্টু n111। n111 মানে পার ইউনিট এরিয়ার মধ্যে কয়টা কি অ্যাটম আছে। জি স্যার। একটা অ্যাটমের জন্য হলো ইএসবি, আর পার ইউনিট এরিয়ার মধ্যে কয়টা অ্যাটম আছে এটা যদি দ্বিগুণ করি, তাহলে আমার একটা এই পার ইউনিট এরিয়ার জন্য সারফেস এনার্জি কতটুকু লাগবে এটা বাইর করতে পারবো। এন্ড পার Yes, sir. ইয়ার জন্য কি বলে, পার এরিয়ার জন্য, তাহলে আমার কি জানা লাগবে, কয়টা অ্যাটম আছে ওইটা জানা লাগবে, ঠিক আছে না? নাম্বার অফ Yes, sir. অ্যাটম, এটারে বলি কি আমরা নাম্বার ডেনসিটি। এটার একটা বলি কি নাম্বার ডেনসিটি, পার ইউনিট এরিয়াতে কতগুলা নাম্বার, কতগুলা এন আছে, ঠিক আছে? তো এখানে এটা একটা ছোট্ট একটা এরিয়া ইয়া দেখানো আছে, এই এফসিসি স্ট্রাকচারের মধ্যে কিভাবে এই ক্রিস্টাল এই অ্যাটম গুলা থাকে, এভাবে থাকে, ঠিক আছে না? এভাবে থাকে এফসিসির মধ্যে, ঠিক আছে? স্যার আজকে এই পর্যন্তই নিচেরটা থাক হলো, স্যার। হ্যাঁ দাঁড়াও থাকতেছে তো। এই দেখো, এটা হলো তোমার কি এফসিসি না, এটা Yes, sir. এফসিসি। আর এই ডায়াগোনাল যেটা, এইটা হলো এ, এটা হলো লেটিস না এ, এইখান থেকে এই এই মাঝখান থেকে এটার সেন্টার থেকে এটার সেন্টার, এটা হলো কত এ, ঠিক আছে? এটা কত এ, এটা লেটিস কনস্ট্যান্ট। আর এই ডায়াগোনাল যেটা, এই ডায়াগোনাল হলো √2a, ঠিক আছে? জি এটা স্যার। তো এফসিসির জন্য ফিক্সড, এফসিসির জন্য লেটিস এ হইলে তোমার ডায়াগোনাল যেটা এটা হলো কত √2a। এখন আমি এই এফসিসিটারে আমি একটু ছোট করে আনতে চাই, আমার কি দরকার, পার ইউনিটে কতটুকু, পার ইউনিট এরিয়াতে কতটুকু কয়টা ইয়া আছে, এই কয়টা অ্যাটম আছে এটা বাইর করব তো। Atoms. পার ইউনিট এরিয়াতে কয়টা অ্যাটম আছে, ঠিক আছে? এখন আমি স্যার ধরলাম এটা Yes, sir. আমি এই ধরো একটা ইয়া নিলাম, একটা এরিয়া নিলাম, ঠিক আছে? এই যে কি কয় এটারে,
এটা প্যারালাল অবলিক কি আর এটা কি বলে অবলিক প্যারালাল নাকি এটা কি এটার কি নাম বলে স্যার প্যারালাল রম্বাস অবলিক প্যারালাল নাকি হ্যাঁ রম্বাস হ্যাঁ তো এইটার মধ্যে তোমার আছে কি দুইটা আছে দুইটা কি ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজ আছে না এই এরিয়াটার মধ্যে দুইটা ত্রিভুজ আছে আর ত্রিভুজের একটা ত্রিভুজের মধ্যে তোমার কি আছে একটা ত্রিভুজের এরিয়া কতটুকু half into base into height হাফ ইনটু base into height. base into height বেজ ইনটু হাইট ঠিক আছে না তাইলে তোমার এখানে এই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু বেজ ইনটু হাইট তাহলে এই কত বেজ কত বেজ হলো কত 2r বেজটা হলো 2r ঠিক আছে না বেজ কত 2r আর আর আমরা এখানে ডায়াগোনালে আমি জানি যে 2a তো 2 এর মধ্যে কয়টা আর আছে একটা দুইটা তিনটা চারটা আর আছে ঠিক আছে না কয়টা আর 2r সমান সমান কি √2/a 2a ঠিক আছে yes sir ঠিক আছে না আর তোমার এই এই এটুকের মধ্যে কয়টা অ্যাটম আছে এখানে কয়টা আছে Na16 এই পুরো অ্যাটমের 16 Na16 এখানে 16 তাহলে 16 মানে স্যার টোটাল হাফ পরিমাণ এটা আছে কয়টা স্যার হাফ ওই ছোট ত্রিভুজটার ভিতরে স্যার ছোট ত্রিভুজের ভিতরে কয়টা অ্যাটম আছে তাহলে টোটাল অ্যাটমের so 16 3 into 1 by 6 half একটা Half, অ্যাটমের so 3 into অর্ধেক 1 by 6 একটা অ্যাটমের অর্ধেক তাহলে জি স্যার হাফ দুইটা ত্রিভুজ মিলায়া স্যার স্যার একটা একটা অ্যাটম আছে টোটাল একটা অ্যাটম একটা অ্যাটম ঠিক আছে না তো দুইটাই জি মিলে স্যার একটা অ্যাটম তাহলে আমার এই এই তাহলে একটা অ্যাটম ঠিক আছে উপরে হলো একটা অ্যাটম তো একটা অ্যাটমের জন্য টোটাল এরিয়া কতটুকু একটা অ্যাটমের জন্য টোটাল এরিয়া কতটুকু স্যার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান স্যার দুইটা ত্রিভুজের তাহলে- এরিয়া তাহলে এটা মিলে জি স্যার মিলে গেছে কেমন মিলছে এটা দেখছো হ্যাঁ জি স্যার মিলছে স্যার এটা মানে কি- স্যার এই ক্যালকুলেশনটা আগের মানে এটুক এরিয়ার মধ্যে তোমার কয়টা অ্যাটম একটা অ্যাটম এরিয়া কতটুক হাফ ওইটা কত বললে এটারই কত হাফ ইনটু 2r আর ইয়া কতটুক উচ্চতাটা উচ্চতাটা কতটুক হাইট হাইট স্যার, কতটুক নিয়ে এ হ্যাঁ হাইট না স্যার √3 মানে √3/2 স্যার হাইট ত্রিভুজের √3/2 না জি স্যার তাহলে কি মিলে √3/2 করলে এখানে আর এটা দুইটা এরিয়াতে গুণ
তাহলে এটা হয়। জি স্যার দুটাতে এরপরে এটা যদি ঠিক হয় তাহলে তোমার কি হবে, এখানে আর এর জায়গায় এটা নিয়ে আসতে হবে, তাহলে তোমার এই এই ইকুয়েশনটা আসবে। তাহলে গামা সমান কি, তাহলে গামা সমান হইলো এইটা ইন্টু এইটা, এখানে বসা দিলে এটা হবে 0.58 ls বাই na বাই a স্কয়ার। ঠিক আছে, এরকম করে জি তুমি স্যার ঠিক। এই যে এরপরে ওই যে ইয়ার জন্য এই 002 এর জন্য তুমি এরকম বাইর করতে পারবা, এরপরে তোমার 220 প্লেনের জন্য তুমি বাইর করতে পারবা। ঠিক আছে, তো এই দুইটা তোমরা দেখে নিও। তো এরপরে ক্লাস কবে হবে? স্যার পরের ক্লাস স্যার ঈদের পরে একবার। ঈদের পরে হবে স্যার। আর কালকে 3 থেকে তারিখ বন্ধ? থেকে শুরু স্যার। কালকেও ক্লাস আছে না? না স্যার কালকে ক্লাস নেই স্যার, একবারে ঈদের পরে স্যার। আমি ছুটি স্যার। ঈদের পরে কবে? ঈদের স্যার পরে 3, স্যার 4, আপনার 5 সাথে 3 তারিখ না আপনার সাথে হচ্ছে গেছে 4 তারিখ ক্লাস। 3 তারিখ নাই কেন? কারণ 3 তারিখ সোমবার স্যার, আপনার ক্লাস মঙ্গলবার। সোমবারে নাই? না সোমবার স্যার